শ্রীযুক্ত জয়দেব রায়ের লেখা দেবমূর্তি উদ্ধার। আমাদের এক প্রবীণ বন্ধু শ্যামসুন্দর বর্মা হাইকোর্টের নামজাদা অ্যাডভোকেট। সাধারণত তাঁর কাছেই লোকে যায় নানা ধরনের ব্যাপারে পরামর্শ নিতে, দরকার পড়লে আমরাও যেতাম। কিন্তু আজ তিনিই এসেছেন আমাদের সঙ্গে পরামর্শ করতে, অত্যন্ত জটিল ব্যাপারে। নীলাদ্রি সেন বেশ বিদ্রূপ করেই বলল, পরামর্শ দাদা স্বয়ং পরামর্শ নিতে হাজির। হ্যাঁ, কী ব্যাপার বলো তো? শ্যাম বর্মার সমস্ত চুল সাদা, দাঁত বাঁধানো, হাত পা সাব্যস্ত নয়, কিন্তু মাথাটা তাঁর এখনো এমন পরিষ্কার যে যত জটিল কেস তার হাতে এসেই জমে। নীলু সে কথা তুলে বলল, এবার প্র্যাকটিস ছেড়ে হরিনাম করো, বহুদিন তো হলো। বর্মা বিরক্ত হয়ে বললেন, জজ সাহেব হওয়ার সুযোগ পর্যন্ত ছেড়ে দিলাম শুধুমাত্র কেস লড়ার জন্যে। এ এক ধরনের চ্যালেঞ্জ, বুঝলে, না মরলে নিস্তার নেই। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার সব অবশ্য পুরনো বাঁধা মক্কেল। বাবা ও ঠাকুরদা দুজনেই উকিল ছিলেন, পুরুষানুক্রমে আমার হাতে এসেছেন। এই ধরনেরই একজন বাঁধা মক্কেল বিহারের সিংহিপুরের রাজবংশ। এখন যিনি রাজা তিনি অবশ্য 1 নম্বরের চশমখোর। এমন আত্মকেন্দ্রিক কৃপণ লোক আগে আমি আর বেশি দেখিনি। কিন্তু আমরা তাদের পুরুষানুক্রমে এস্টেটের উকিল বলে চললেন বর্মা সাহেব। মামলা আমাদের তাদের হয়ে করে যেতেই হবে। এমন হাড়কিপটে লোকও কিন্তু টাকা পয়সা না দিয়ে পালাতে পারত না। কিন্তু গোলমালটা হলো যখন এস্টেট থেকে পেমেন্ট দেওয়া বন্ধ হয়ে গেল। বললাম, তা তো হবেই, এখন তো জমিদারি সব সরকারের হাতে। এখন তবে কে আপনাদের খরচা যোগায়? দীর্ঘশ্বাস ফেলে বর্মা বললেন, জমি জায়গা সংক্রান্ত মামলা হাইকোর্টে আর কটা আসে? আসল ব্যাপার রাজা সাহেবের স্থায়ী ঠিকানা থিয়েটার রোড। শুধু ওই বাড়ির ভাড়া বাবদ যা আদায় হয় তা জমিদারি থেকে পাওনা টাকার চেয়ে কয়েক গুণ বেশি। তাছাড়া সিংহী বাবুদের কলকাতায় বিস্তর সম্পত্তি আছে, সেগুলো নিয়ে অবিরত মামলা মোকদ্দমা তো চলছেই। নীলু বিস্মিত হয়ে বলল, আইন সংক্রান্ত ব্যাপার নিয়ে নিশ্চয়ই তুমি আমাদের সঙ্গে কথা বলতে আসনি? একটু থেমে বর্মা বললেন, সিংহিপুর গ্রামে তাদের পিতৃপুরুষের মন্দির থেকে গৃহদেবতা লক্ষ্মীনারায়ণের মূর্তিটি হালে চুরি হয়ে গিয়েছে, তাই নিয়েই যত গণ্ডগোল। নীলু বলল, প্রাচীন মূর্তি পাচার নয় তো? এই মূর্তিটির অন্য কোনো ঐতিহাসিক তাৎপর্য কতটা তা জানার দরকার নেই। মূর্তিটি ছিল নিরেট সোনার। একটা কেসের ব্যাপারে আমাকে এই মূর্তিটি পরীক্ষা করানোর সুযোগ ঘটেছিল। এই সোনার নিজস্ব মূল্যই অনেক, তার ওপর ঐতিহাসিক মূল্য তো আছেই, পারিবারিক সম্ভ্রম জড়িত, পুলিশ কেস, তাছাড়া নিশ্চয়ই মূর্তিটি ইনসিওর করা। ব্যাঙ্গের হাসি হেসে বর্মা বলল, তুমি তো কিপটে বুড়োটাকে চেনো না, ইনসিওর করার টাকা দেওয়ার বান্দা ও মানুষ নয়। তবে আমরা আর কি করব? আরে না না, এ মূর্তি তার বাড়ির কেউ না কেউ সরিয়েছে। এ মূর্তিটি রাজার দায়িত্বে থাকলেও মূর্তি ও মন্দিরের সমান অংশীদার তার শুধু ভাই বোনেরাই নয়, তার কাকা পিসির ছেলেমেয়েরাও। আর সেখানেই যত গোলমাল বেঁধেছে। রাজাবাবু স্থির বিশ্বাস এ সোনার মূর্তি তার 4টি বংশধরের একজন সরিয়েছে। বললাম, ও, ওর 4টি ছেলে মেয়ে বুঝি? না না, ছেলে একটি, কলকাতাতেই বাপের সঙ্গে থাকতো। শেয়ার মার্কেটে নানা লোককে ঠকিয়ে বেড়াতো। বাপের মতোই নানা ধরনের ধান্দায় থাকে, বুঝেছ। ইদানিং সপরিবারে পৃথিবী ভ্রমণে বেরুতে চায়।
এই বাবার কাছে লাখখানেক টাকার দাবি করেছিল। বাপ দিতে রাজি না হওয়ায় সোজাসুজি প্রস্তাব করে, দাও না ওই মূর্তিটা বেচে, সোনার এখন যা দাম, অন্য ভাগিদারদের দিয়েও বেশ কয়েক লাখ টাকা থাকবে। বাপের সঙ্গে এই নিয়ে ঝগড়া করে ছেলে মাকে সঙ্গে নিয়ে সিংহিপুরে চলে যায়। রাজামশাইকেও বাধ্য হয়ে আবার দেশে গিয়ে বাস করতে হচ্ছিল। দ্বিতীয় সন্দেহভাজন হলো ভাইপো জিতেন্দ্র নারায়ণ। গ্রামে চাষবাস করে, মদ গাঁজা খায়, আর নিত্যি টাকার জন্যে জ্যাটাকে বিরক্ত করে। তার বন্ধু বান্ধবরাও সব ইতর শ্রেণীর। আর তৃতীয় হলো ভাই ঝিজামাই। মেয়ের দিক দিয়ে সেও অংশীদার, কোনো কিছু করে না, শ্বশুরবাড়িতেই সারা সময় পড়ে থাকে, বুঝলে না? এক নম্বরের শয়তানি মস্তিষ্ক তার। আর চতুর্থ হলো ভাগ্নে ঘটা। সে হলো স্থানীয় মস্তান, পলিটিক্সের সঙ্গে জড়িত। যখন যে পার্টি রাজত্ব করে তার ক্যাডার হয় সে। বেশ ক্ষমতাবান লোক। রাজাবাবুর বিশ্বাস এই চারজনের কেউ একজন মূর্তিটা হাতিয়েছে, কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে পুরোহিত মশাইকে। তাকে লোকে নাকি স্বচক্ষে দেখেছে গভীর রাতে নামাবলির আড়াল দিয়ে তিনি কিছু নিয়ে মন্দির থেকে বেরোচ্ছেন। তার বাড়িতে অবশ্য মূর্তি পাওয়া যায়নি, কিন্তু রাজার গৃহিণী পর্যন্ত সাক্ষ্য দিচ্ছেন তিনি স্বচক্ষে পুরোহিতকে পালাতে দেখেছেন পেছনের দরজা দিয়ে। তাছাড়া তার কাছে মন্দিরের চাবিও ছিল। আর চুরি যাওয়ার কয়েকদিন পরেই তিনি তাঁর সব পাওনাদারদের সব দেনাও চুকিয়ে দিয়েছেন। বুঝলে কি না? নীলু বলল, তা মামলা করেছেটা কি? মামলা এখনো হয়নি। বিপক্ষ পার্টি ওখানে এখন খুব পাওয়ারফুল। তারাই পুরোহিতকে জামিনে খালাস করে নিয়ে এসে রাজার বিরুদ্ধে মামলা করতে চাইছে। কাল সকালে তোমাদের কাছে রাজাকে নিয়ে আসব। পরদিন সকালে যাকে নিয়ে বর্মা এলো তাকে দেখে আমাদের দুজনের মোটেই ভালো লাগলো না। এ কে রে বাবা? একেবারে ঐশ্বর্যের প্রতিমূর্তি, ফর্সা সেন্নাকৃতির পাকানো বৃদ্ধ, গোঁফ দাঁড়িয়ে ভালো করে কামানো, ফর্সা ধুতি পাঞ্জাবি। কিন্তু এ কি তার অলঙ্কার! গলায় মোটা সোনার চেন, দুই ওপর হাতে মোটা সোনার তাগা, দু হাতে 8 আঙুলে নানা ধরনের রত্নখচিত সোনার আংটি, কোমরেও একটা সোনার হার। হাসতে হাসতে দাঁতগুলো এমনভাবে বেরিয়ে এলো, দাঁতগুলো সব সোনায় বাঁধানো। নীলু দাঁতগুলোর দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলল, এমন দাঁত তো এখানে বাঁধানো যায় বলে মনে হচ্ছে না। লোকটি সগর্বে বলল, এগুলো বিলেত থেকে বাঁধিয়ে এনেছি, সব সোনার দাঁত। বিস্মিত হয়ে বলে ফেললাম, আপনাকে কেউ আক্রমণ বা হরণ করলে সে তো অগাধ টাকার মালিক হয়ে যাবে। এবার বিব্রতভাবেই লোকটি বলল, তা বটে। নীলু ফস করে বলল, পুরোহিতকে ধরিয়ে দিলেন কেন? রাজা রাগতভাবে বলল, চুরির প্ল্যান ওই 4 শয়তানের হলেও পুরুতের মারফতি চুরিটা হয়েছে। বুড়ো এমন ভেঙে পড়েছে যে এখন আবল তাবল বকছে। আমি নিজে না দেখলেও আমার স্ত্রী ওকে চাদর মুড়ে কিছু নিয়ে গভীর রাতে পেছনের দরজা দিয়ে পালাতে দেখেছেন। নীলু চিন্তিতভাবে বলল, ভুল দেখেননি তো? না, ওকে দেখে ভুল করবার উপায় নেই। লোকটি একটা পা টেনে টেনে হাঁটে। উকিলবাবু চিন্তিত হয়ে বললেন, আমার পক্ষে এখন সিংহিপুর যাওয়ার উপায় নেই। তোমরা দুজনে যদি রাজার সঙ্গে গিয়ে একবার সরজমিনে তদন্ত করে আসো তো উপকার হয়। আস্তে আস্তে নীলু বলল, বিশেষ করে ওই বৃদ্ধটিকে বাঁচাবার জন্য আমাদের যেতেই হবে। যাবার পথে গাড়িতে যেতে যেতে নীলু প্রশ্ন করল, আপনার নাতি নাতনি আছে? আপনাদের সমাজে তো বাল্যবিবাহ প্রচলিত। আমার 4টি বংশধরের স্ত্রীপুত্র, এমনকি শ্বশুরবাড়ির পরিজনরাও আছে। তবে তাদের খরচপত্র আমি দিই না।
অতিথিশালায় প্রতিদিন বাইরের লোকদের অতিথি সৎকারের ব্যবস্থা আছে। বাইরের লোকের বদলে তারাই এখন আতিথ্য নেয়। এসব প্রাচীন নির্দেশ, ঠাকুরদার উইলে সব ব্যবস্থা আছে। তিনি তো সব ছেলে মেয়েদের মন্দিরের উত্তরাধিকারী করে গিয়েছিলেন। সিংহীপুরে বিরাট বাড়ি, তেমনই গমগমে। সামনে মন্দির, বহুজনের ভিড়, ভিতরে আত্মীয় স্বজন ভর্তি। তাছাড়া সপরিবারের স্বজনরাও আছে। আমরা মন্দিরে লাগোয়া একটা ঘরের মধ্যে চৌকিতে বসে কথা বলছিলাম। চৌকির নিচে একটা মস্ত কাঠের বাক্স, বাক্সের খানিকটা বাইরে বেরিয়েছিল। আমরা সবাই জুতো খুলে বসেছিলাম। কাঠের বাক্সটার ওপর পা রাখতে যাচ্ছিলাম। রাজামশাই সেটাকে নমস্কার করে বললেন, এই না না, এসব ঠাকুর ঘরের জিনিস, এতে পা তুলবেন না। নীলু তীক্ষ্ণ দৃষ্টিতে রাজার দিকে তাকিয়ে বলল, ঠিক ঠিক। পুরোহিতকে দেখে মায়া হলো। অতি বৃদ্ধ, চোখে ভালো দেখেন না, শীর্ণ শরীর, তার উপর একটা পা খোঁড়া। এসব ধকলে খুব কাতর হয়ে শুয়েছিলেন। তাকে উঠতে বারণ করে নীলু আস্তে আস্তে বলল, আপনি হঠাৎ এত টাকা কোথা থেকে পেয়েছিলেন যে সব ধার শোধ করে দিলেন? নীলুর হাতটা দুহাতে জড়িয়ে ধরে বুড়ো বলল, এই সোনার ঠাকুর রাজার যেমন বংশের প্রতীক, আমরাও বংশানুক্রমে সেবায়িত। আমি কোনো অন্যায় কাজ করতে পারি না। সেদিন সত্যিই আমি মন্দিরের দরজায় গিয়েছিলাম। রাজা আমাকে আড়ালে ডেকে কিছু টাকা দান করেছিলেন। টাকাটা আমি নামাবলির আড়াল করে সামনের দরজা দিয়ে বেরুতে যাচ্ছিলাম। রাজাই বললেন প্রাসাদের পেছন দিক দিয়ে বেরুতে। রানীকে দেখে চমকে যেতে হয়। বিরাট মোটা সোটা টকটকে রঙের গৃহিণী, মাথার চুল থেকে পায়ের আঙুল পর্যন্ত সোনায় মোড়া। তিনিও বললেন, আমি ওকে পিছনে দরজা দিয়ে বেরুতে দেখে মনে করে রেখেছিলাম, কোনো দিন ওখান দিয়ে ওকে অমন চুপি চুপি আড়াল করে যেতে দেখিনি। তাছাড়া নীলু বাধা দিয়ে বলল, তাহলে ওর উপর আপনার সন্দেহ শুধু হঠাৎ চুপি চুপি এই চলে যাওয়া নিয়ে? 4 পুরুষের সঙ্গে আলাদা আলাদা করে আমরা দেখা করলাম। পুত্র ঘনশ্যাম বেশ রাশভারী। সে সোজাসুজি বলল, হাড়কিপ্টে বাবাকে বললাম বেচে দিতে, তাহলে কিছু টাকা পেত। এমনভাবে দামি পুতুলটা বেমালুম লোপাট হয়ে যেত না। ভাইপো লক্ষণ প্রসাদ বলল, আমাদের বংশের কুলদেবতা এভাবে উদাও হয়ে যাওয়ার পরও কিন্তু পূজার বিঘ্ন হতে দিনি। পরদিনই মাটির একটা পুতুল সাজিয়ে নতুন লোক রেখে দিয়েছি পূজার জন্য, আর দেখেছেন তো কেমন ভিড়। ভাগ্নে ঘটা বলল, এসব ফিউডালি স্বেচ্ছাচারের দিন গিয়েছে। সোনা বেচে টাকাটা গরিব চাষিদের মধ্যে বিলি করে দিলে ঠিক হতো। তাদেরই রক্ত জল করা পয়সা এসব ঠাট ঠমক জাঁক জমক। ভাইজি জামাই বিরক্তি প্রকাশ করল। বলেছিলুম জাদুঘরে বা ব্যাংকের ভল্টে রেখে নকল একটা প্রতিমা পুজো করতে, তাহলে এই লোকসানটা হতো না। অমন ঐতিহাসিক পারিবারিক ঐতিহ্য সমৃদ্ধ সম্পদ খোয়া যাওয়ায় কারও তেমন আক্ষেপ নেই। নীলু বিরক্ত হয়ে বলল, এসব বোগাস লোকগুলো চুরির মতো জটিল কাজ করতে সাহসী পাবে না। চুরিটা করেছে এমন একটা লোক যার মাথায় নানা ফন্দি ফিকির আছে। বাইরের লোকের পক্ষে চুরি করাও সম্ভব নয়, চুরি ঘরের লোকেই করেছে। রহস্যটা কিন্তু আপনা থেকেই উদ্ঘাটিত হয়ে গেল। আমরা ফিরে আসতে শ্যামবর্মা আবার এসে ব্যস্ত হয়ে বলল, কিছু হদিস মিলল? নীলু মাথা নেড়ে বলল, কেসটা তাহলে করতেই হবে। এদিকে রাজা সাহেব অনেক বছর ইনকাম ট্যাক্স রিটার্ন দেননি, তা নিয়ে আবার গোল বেঁধেছে। শ্যামবর্মা চিন্তিতভাবে বললেন। নীলু লাফিয়ে উঠে বলল, তাহলে আর কি, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যই অমন স্বর্ণ নির্মিত দেব বিগ্রহকে সরিয়ে দেওয়াই তো ভালো। দেবোত্তর সম্পত্তি যখন নয়, গৃহদেবতা, তাও আবার কয়েক লক্ষ টাকার গৃহদেবতা। তারপর চিন্তিত হয়ে বলল, কিন্তু লুকোলো কোথায়? বলতে তো পারি না আপনার জিনিসের জন্য আপনার বাড়ি তল্লাশ করব।
আর চালাক লোক প্রকাশ্য স্থানে রাখবেনও না। আচ্ছা, বারবার বুড়ো একটা মস্ত কাঠের বাক্সের দিকে জোড়হাতে প্রণাম করছিল কেন বলো তো? আজ তার ওপর পা রাখতে গেলে অমন হাঁ হাঁ করে উঠল কেন? নিজেও বেতো বুড়ো, সেটা পায়ের কাছে থাকতে ও একটা নিচু জলচৌকিতে কষ্ট করে পা রাখছিল। কাঠের বাক্সের মধ্যেই সোনার লক্ষ্মী নারায়ণের মূর্তিটি অক্ষত অবস্থায় পাওয়া গেল। নীলু আত্মপ্রসাদের হাসি হেসে বলল, হ্যাঁ দেখো, আমাদের রক্তে রক্তে পূর্বপুরুষদের ঐতিহ্য কেমন বয়ে আসে। অত্যন্ত কৃপণ লোকটি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্যে সোনা হীরায় সজ্জিত হয়ে থাকে। গৃহদেবতা নিরেট সোনায় তৈরি, তাদের পৈতৃক সম্পত্তি, এর জন্য এতদিন ট্যাক্স দেয়নি, কিন্তু শুনেছে যে প্রচুর ট্যাক্স পড়তে পারে। ওই পলিটিক্স করা ঘটা বা ভাইঝি জামাই নিশ্চয়ই মাথায় ঢুকিয়ে দিয়েছে। তবে শয়তানিও আছে চার আত্মীয়ের, তার মধ্যে আবার একজন নিজের ছেলে। তার উপর সন্দেহ যাতে লোকেদের বাড়ে তার ইঙ্গিত করেছে। আবার পুরোহিত বৃদ্ধকে স্কেপগোট বানাতেও চেষ্টা করেছে। কিন্তু যতই যা করুক, বাক্সবন্দি গৃহদেবতার উপর কোনো ক্রমে পা চাপায়নি, আর বারংবার তার উদ্দেশ্যে প্রণাম করে গিয়েছে। পাপ বোধটা তো আছে 16 আনা। শেষ হলো একটি সুন্দর গোয়েন্দা গল্প। লিজি নোন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের কমেন্ট আমাদের পক্ষে খুবই দরকারি। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ঈশ্বরের করুণায় সকলে ভালো থাকবেন। নমস্কার।